আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক আপনাদেরই প্রিয় অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। আজ অনুষ্ঠানের 12তম পর্ব। আজকের আলোচ্য বিষয় বালাইনাশক প্রয়োজন নাকি অতি নির্ভরতা। দর্শক, অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। দর্শক, আমরা জানি যে কৃষকরা বলছেন বালাইনাশক ছাড়া ফসল রক্ষা করা কঠিন। অন্যদিকে ভোক্তাদের দুশ্চিন্তা যে আমরা কি রাসায়নিকযুক্ত খাবার খাচ্ছি। আম, লিচু, পেয়ারা, সবজি কিংবা ধান প্রতিটি ক্ষেত্রেই অতিরিক্ত বালাইনাশক কি প্রয়োজন পড়ে নাকি প্রয়োজন পড়ে না। তো আমরা এই বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে কি কি নিয়মগুলো ফলো করব এবং কি কি করণীয় আছে, ভোক্তার কি করণীয় আছে, কৃষকের কি করণীয় আছে এবং আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের কি করণীয় আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব। তো আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এবং এরপরে রয়েছেন প্রফেসর আমাদের ডক্টর মোহাম্মদ হাসানুল হক স্বপন। উনি আছেন বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তো আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনার শুরুতেই ডক্টর স্বপন, আপনার কাছে প্রশ্ন করব যে আমরা অনেক সময় বালাইনাশক শব্দটি শুনলেই ভয় পাই, কিন্তু বাস্তবতা হলো কৃষিতে এটি ব্যবহার হচ্ছে। তাহলে শুরুতেই বলুন বালাইনাশক আসলে কি এবং কেন এটি ব্যবহারের প্রয়োজন হয়। আমি উপস্থাপককে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটি বিষয় যে পরিষ্কার হওয়া দরকার যে বালাইনাশক এটা কী জিনিস, কেন। তা আমরা জানি যে ফসলের যেমন শত্রু আছে, আমরা খাদ্যের জন্য মাছ, মুরগি, প্রোটিনের জন্য এগুলো আমরা খেয়ে থাকি। তো এগুলার রোগ বালাই আছে। সুতরাং রোগ বালাই নিরোধের জন্য আমাদের বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা বালাইনাশক আমরা ব্যবহার করে থাকি। তো কৃষির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পোকামাকড়, রোগ, আগাছা দমন। আমাদের দেশে মানুষ এখন ঠিক যে পরিমাণ জমি আগে ছিল, জমির পরিমাণ কমে গেছে এবং এই সমস্ত বিভিন্ন রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণে দেখা যায় যে 30 থেকে 40% পর্যন্ত আপনার ক্ষতি হতে পারে। তো এটা মেকআপ করার জন্য আমাদের বালাইনাশক ব্যবহার করতে হবে এবং বিভিন্ন বালাইনাশকের ভিতরে তীব্রতা আছে, ধরন আছে। সেজন্য উইদাউট বালাইনাশক আমরা ব্যবহার না করলে আমাদের চলবে না, কিন্তু এটা কতটুকু ব্যবহার করা উচিত সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। সেই জন্য পরিমিত ব্যবহার এবং বিজ্ঞান ভিত্তিক ব্যবহার আমাদের জন্য বিশেষভাবে জরুরি। অর্থাৎ বালাইনাশকের প্রয়োজন আছে, কিন্তু প্রশ্ন হলো কতটা এবং কিভাবে আমরা। ডেফিনেটলি। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, আপনার কাছে আমি জানতে চাই, অনেকেই বলেন আগে এত বালাইনাশক ছাড়াও কৃষি হতো, আবার কেউ বলেন এখন না দিলে ফসলই থাকবে না। এই যে বাস্তবতা, এই প্রসঙ্গে যদি বলেন। ধন্যবাদ ডক্টর সরোয়ার জাহান। শুরুতে আমি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড জিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য, সেই সাথে দর্শকদেরকে সংযুক্ত থাকার জন্যই। এই বাস্তবতা আসলে রয়েছে। আমার সহ আলোচক বালাইনাশক সম্বন্ধে বলেছেন, কৃষিক্ষেত্রে বালাইনাশক 3 ধরনের ব্যবহার করা হয়। একটা হচ্ছে কীটনাশক, ছত্রাকনাশক এবং আগাছানাশক। এগুলি ব্যবহার করা হয় মেনলি পোকামাকড় দমন, রোগ প্রতিরোধ এবং আগাছা দমনের জন্য। বর্তমানে যদি আমরা বাংলাদেশে অবস্থান দেখি, আগের তুলনায় আমাদের জনসংখ্যা বেড়েছে, কিন্তু কৃষি যে জমি, সে জমি আবার কমেছে। আমরা ক্লাইমেট চেঞ্জের কথা জানি, আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাস্টার দেখা দিচ্ছে এবং এই সকল প্রাকৃতিক কারণে পোকামাকড়ের যে ভারসাম্য সেগুলো নষ্ট হচ্ছে। এগুলি প্রতিরোধ করে উচ্চ ফলন অথবা
প্রত্যেকটা মানুষের খাদ্য জোগাড়ের জন্য আপনার বালাইনাশক ব্যবহার করা প্রয়োজন হয়ে থাকে। তবে ব্যবহার করলে হবে না, ব্যবহারটা অবশ্যই বিজ্ঞানসম্মত করতে হবে এবং কৃষকদের এই ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে। ওনারা ইচ্ছামতো যদি ব্যবহার করেন অথবা পার্শ্ববর্তী কোনো জমিতে যদি দেখেন যে অন্য তাদের যে সহ আপনার কৃষক যারা আছে ওনারা যদি ব্যবহার করে সাথে সাথে ব্যবহার করতে হবে স্বপ্রণোদিত হয়ে, সেটাই আসলে অতি নির্ভরতা। সো আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করব এবং সেই ব্যবহারটা যেন আপনার বাস্তব এবং বিজ্ঞানসম্মত হয় এবং অতি নির্ভরতা যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য রাখা দরকার। যে আমি জাস্ট আরেকটা লাইন বলতে চাই যে গতকালও দেখলাম যে বাংলাদেশে ফল উৎপাদনে অনেক সাফল্য অর্জন করেছে। 1970 সালে 17 লাখ টন আপনার ফল উৎপন্ন হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 69 লাখ টন, 70 লাখ টন। সো এই 40 বছরে যে দেখা যাচ্ছে যে প্রায় 42 লাখ টন ফল উৎপন্ন হচ্ছে। তো এই যে উৎপন্ন হওয়া এবং সকল জনসাধারণকে আপনার সরবরাহ করা, এইটার জন্য আসলে সবাই অগ্রণী ভূমিকা পালন করতেছে এবং এই জন্য বালাইনাশকও অগ্রণী ভূমিকা পালন করে। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি আবারও প্রফেসর ডক্টর আহসানুল হক স্বপন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আমরা কি বালাইনাশকের অতিরিক্ত ব্যবহারের দিকে যাচ্ছি? আমরা ইতিমধ্যেই কিছুটা হলেও জানতে পেরেছি, আপনার কাছে যদি স্পেসিফিকলি জানতে চাই। ধন্যবাদ ডক্টর শোয়েবকে। অ্যাজ ওয়েল এজ মানে আপনি যে প্রশ্ন করেছেন এটা আসলে বাস্তবতার ক্ষেত্রে বলতে হয় যে আমরা বালাইনাশক বেশি ব্যবহার করতে হচ্ছে। এটা আমি বলি এক কথায় হ্যাঁ। আমি এখানে একটু স্ট্যাটিস্টিক দিয়ে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে 1956 সালে মাত্র 3 মেট্রিক টন আমরা বালাইনাশক আমদানি করা হয়েছিল। 1970 সালে যখন উচ্চ ফলনশীল ধান এবং অন্যান্য ক্রপ ইন্টেন্সিভভাবে গ্রো করার চিন্তা আসলো, তখন এটার আমদানির পরিমাণ বাড়ানো হলো এবং 1998 সালে এটা প্রায় আমদানির পরিমাণ ডাবল হয়ে গেল এবং 2009 সালে এটা ট্রিপল হয়ে গেল। আমি তথ্য নিয়ে বলতেছি 2024 সালে যেখানে 1956 সালে মাত্র 3 মেট্রিক টন বালাইনাশক আমদানি করা হয়েছে, কিন্তু আমাদের চাহিদা, আমাদের ইন্টেন্সিটি অফ ক্রপ প্রোডাকশন, এই যে ফলের কথা বললেন যে আমাদের জমি কমে যাচ্ছে, মানুষ বেড়েছে স্বাধীনতার প্রায় 2.5 গুণ, তা তাদের মুখে ঠিকমতো খাবার পৌঁছানো, ফল পৌঁছানো, খাদ্য পৌঁছানোর জন্য আমাদেরকে আমদানি করতে হচ্ছে। সেই আমদানির পরিমাণ 2024 সালে 40,000 মেট্রিক টনের উপরে। তার মানে আমাদের উৎপাদনও বেড়েছে, বালাইনাশকও কিন্তু বেড়েছে, উচ্চ ফলনশীল ক্রপের চাহিদা বেড়েছে, আমাদের মানুষের মুখে খাবার পৌঁছানোর জন্য আমাদের বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা বলা হয় যে আমরা অনেক ক্ষেত্রে বেশি সচেতনতার কারণে বা অতিরিক্ত সাবধানতার কারণেও আমরা অযাচিতভাবে স্প্রে করছি। সেটা আসলে আমাদের হিসাব করে দেখা দরকার, কারণ মানুষ চায়, কৃষক চায় তার ফল থেকে লাভ, সে রিস্ক নিতে চায় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে প্রান্তিক চাষি, সুতরাং তারা একটু সাবধানতা অবলম্বন করে, যেখানে প্রয়োজন নাই সেখানেও তারা অতিরিক্তভাবে স্প্রে করে বা আশেপাশের মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়, দোকানদারের সাজেশন নিয়েও তারা অনেক সময় করে থাকে। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে, সেটা হলো যে আমরা প্রায়ই শুনি যে খাবারে বালাইনাশকের রেসিডিউ বা অবশিষ্টাংশ আছে, তো এই রেসিডিউ বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে বলবেন কি? আমরা যে জিনিসটাই দিই না কেন, যখন স্প্রে করার সময় প্রকৃতপক্ষে আমাদের গাছে যেটা প্রয়োগ করি বা স্প্রে করি তা 70 থেকে 80% আসলে সয়েল বা আশেপাশে চলে যায়, সরাসরি যায় না। এবং এটা যদি বৃষ্টি হয় তা দেখা যাচ্ছে ওয়াস্ট আউট হয়ে আমরা অন্যান্য জায়গায় এটা চলে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা খাই, যখন একটা ফল আমরা খেলাম 2-3 দিন, 5 দিন, 7 দিন আগে একটা স্প্রে করা উচিত। মানে প্রত্যেকটা জিনিসের কিছু রেসিডিউ বা অবশিষ্টাংশ ওই ফলের ভিতরে, ওই খাদ্যের ভিতরে থেকে যায়, সেটাই আসলে রেসিডিউ। এই রেসিডিউ কতদিন থাকবে সেটা ডিপেন্ড করে যে আপনার ওই কেমিক্যাল কম্পোজিশনের উপরে। তো এই ক্ষেত্রে এই রেসিডিউটা আসলে থেকে যাওয়াটা একটা বিপজ্জনক, এবং আমরা ওই ফলগুলা বা ওই খাদ্যশস্য বা ওই প্রোটিন বা যেটাই খাই কিনা
কিভাবে খাচ্ছি সেটার উপর অনেক সময় রেসিডুয়ারের ইম্প্যাক্টটা পড়ে। এটাকে আমরা বলি যে সহ্য ক্ষমতা বলে একটা জিনিস আছে, ম্যাক্সিমাম রেসিডিউর লিমিট বলে একটা কথা আছে, ইন্টারন্যাশনালি এই লিমিট দেওয়া আছে। তো এই লিমিট তার মানে- পর্যন্ত থাকাটা আমাদের জন্য স্বাস্থ্য, মানে এই ম্যাক্সিমাম রেসিডিউ লিমিটের নিচে যদি থাকে তাহলে আমরা এটা আমরা মনে করি এটা safe। আমাদের জন্য সেফ, পুরোপুরি সেফ। ধন্যবাদ আপনাকে। বালাইনাশক আছে মানে ক্ষতিকর নয়, আমরা বলতে পারি যে বরং নিরাপদ সীমা অতিক্রম করছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। বেশি ইম্পর্টেন্ট আর কি এটা। প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, আপনার কাছে জানতে চাই, আমরা প্রায়ই শুনি আজ স্প্রে কাল বাজারে, এটি কতটা ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ। জি, এটা শুধু ঝুঁকিপূর্ণ না, উদ্বেগের বিষয়ও। আসলে আমি যদি একটা সবজি বা ফল ক্রয় করি, আমি জানবো না সেটা কখন স্প্রে করেছে। তো এটা যদি সকালে স্প্রে করে বিকেলে আপনার হারভেস্ট করে বিক্রি করে, তাহলে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ হবে একজন ভোক্তার জন্য। এবং এই কথাটি অ্যাকচুয়ালি আমরা বিগত 25 বছর ধরে সত্যিকার অর্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণা করছি, এবং আমরা কৃষকদেরকে এবং এর সাথে যে অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি। এখনও আমরা এই জিনিসটাতে আসলে সরকারিভাবেও সফলকাম হতে পারছি না। এই পেস্টিসাইড ব্যবহার করার পর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রি হারভেস্ট ইন্টারভেল। প্রত্যেকটা পেস্টিসাইডে আমার সহ আলোচক একটু বলেছেন, আমি যদি আজকে স্প্রে করি তাহলে এটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকবে। ডে বাই ডে 3 দিন 5 দিন 7 দিন এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা অন্যান্য যে এগ্রিকালচার অর্গানাইজেশন যারা ইউএস ইপিএ, তারপরে ইউএসডিএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা এগুলি নিয়ে গবেষণা করে, তারা বলে অর্থাৎ পেস্টিসাইডের যে কনসেন্ট্রেশনগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, এবং সাইন্টিফিক্যালি এটা বলা হয় ফার্স্ট অর্ডার ডিগ্রেডেশন। এবং এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক পেস্টিসাইড, স্পেসিফিক ফল বলি অথবা সবজি, এগুলোকে ডিসিপেশন প্যাটার্নের মাধ্যমে নির্ণয় করা যায়। সো প্রি হারভেস্ট ইন্টারভেল এবং সাথে সাথে ওই যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যদি আমরা অবলম্বন করি, তাহলে এই জিনিসটা, এই উদ্বেগটা বা ঝুঁকিটা আমরা দূর করব। অবশ্যই আমার পরামর্শ হবে কৃষকদেরকে অথবা এর সাথে যারা সংশ্লিষ্ট, সকালে স্প্রে করে বিকালে যেন আপনার হারভেস্ট না করে, অথবা আজকে করে যে কালকে বিক্রি করবে সেটা না, সেটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে আপনার করতে হবে। 3 দিন ডিপেন্ডিং অন পেস্টিসাইড, পেস্টিসাইড নির্ভর করে 3 দিন 5 দিন বা 7 দিন, এবং এগুলি সবই ডকুমেন্টেড লিটারেচারে, এগুলি সব লেভেলে লিটারেচারে আছে। প্রি হারভেস্ট ইন্টারভেলটা আমাদের মেনে চলা অবশ্যই মেনে চলতে হবে, এবং সেই সাথে গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমাদের। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমরা প্রায়ই শুনি, নিষিদ্ধ ওষুধ অথবা ভেজাল বালাইনাশক, ভেজাল বালাইনাশক বাজারে আছে, এটি কতটা সত্য? আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি, শুধু বালাইনাশক না, অন্যান্য খাদ্যপণ্য আপনার ভেজাল মিশ্রিত থাকে, এবং এটা এক ধরনের অসাধু ব্যবসায়ীরাই করে। অনেক বেশি যে ব্যবসায়ীরা যে করে সেটা না, এর সাথে সাথে ভালো বালাইনাশকও এবং রেজিস্টারকৃত বালাইনাশকও বিভিন্ন আপনার বাজারে পাওয়া যায়। তবে ভেজালের এবং নিষিদ্ধ যে এগুলি আমাদের দেশে বিভিন্ন সময়ে আমরা এগুলি পেয়েছি, নিউজও হয়েছে। এবং এর সাথে একটু বলতে চাই, আপনারা জানেন যে ডিডিটি অনেক আগে, ডিডিটি স্টকহোম কনভেনশনের পর এটা ব্যান করা হয়েছিল, বাংলাদেশেও ব্যান করা হয়েছে, কিন্তু আমাদের গবেষণা দেখা গিয়েছে 2003 সালে এটা ব্যান, কিন্তু পরবর্তী সময়ে ইলিগেল ওয়েতে ডিডিটি বাংলাদেশে এসেছে, এবং বিভিন্ন বাজারে ইভেন বিশেষ করে মৎস্য যে আপনার করে ড্রাই ফিশ ড্রাইংয়ে ডিডিটি ব্যবহার করে। সো এই জিনিসটা আমরা জেনেছি। এখন আমাদের যে জিনিসটা অনেক সময় বৈধভাবেও যদি কীটনাশক বিদেশ থেকে আসে, ওইখানে দেখা যায় যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো সঠিক মাত্রায় থাকে না, এবং এইখানে বিভিন্ন সময় যে হেভি মেটাল মিশ্রিত থাকতে পারে, অথবা অন্যান্য যে ক্ষতিকর দূষক, যেমন আপনার কি বলে রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস, এগুলি থাকতে পারে। সো এই জিনিসগুলো আমাদের যে আমরা যারা নিয়ন্ত্রক আছি তাদের কাছে আমার অনুরোধ যে যখন পেস্টিসাইডগুলো আসছে আমরা যেন সঠিকভাবে এগুলি পরীক্ষা করতে পারি, এবং পরীক্ষা করে রেজিস্টারকৃত পেস্টিসাইড যেন বাজারে বিক্রি করা হয় এবং কৃষকরা যেন ব্যবহার করা হয়। এই জন্য আমাদের মনিটরিং এর কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। জি, তার মানে আমরা বলতে পারি যে বালাইনাশক দিলাম
এতে হবে না, সঠিক বালাইনাশক লাগবে, Exactly, এবং রেসটা সঠিক কিন্তু- মাত্রা লাগবে এবং সঠিক সময় আমাদের করতে হবে। প্রয়োগ করতে হবে আমি এবং একটা- রেসটা কিন্তু বালাইনাশক হ্যাঁ, আমি এর সাথে প্রফেসর একটু যুক্ত ডক্টর করতে চাই, হাসানুল স্বপন, মানে আপনার কাছে আমি একটু প্রশ্ন। যুক্ত করতে চাই এই জন্যে যে আমাদের দেশে ডিডিটি এবং হেপ্টাক্লোর এটা ব্যান্ডেড আইটেম। যে আমি আসবো আপনার কাছে এই ব্যান্ডেড বিষয়ে। আইটেম হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে দেখা যাচ্ছে যে যেভাবেই হোক না ক্রস করে চলে আসতেছে। তো ওই মনিটরিং এর কথা বললেন, আসলে খুব জোরদার করা উচিত। যে আপনার কাছে প্রশ্ন সেটা হলো যে মাঠে বা ফসলে সব পোকা মারলে কি লাভ? মানে আমাদের ধারণা, আমাদের কৃষকদেরও ধারণা যে সব পোকা না থাকলেই মনে হয় আমরা আসলে নিরাপদ। আমরা কাউকে কিন্তু সারা পৃথিবীর থেকে উইপ আউট করে দিতে পারি না, ধ্বংস করে দিতে পারি না। ঠিক আমেরিকা যেমন মনে করছিল যে লাদেন বা তার এরকম ধ্বংস করে দিবে, ইকোনমিক্যালি এটা কখনো ভায়াবল না। কারণ আমরা জানি যে পোকার ভিতরে উপকারী পোকাও আছে, আমাদের বন্ধু পোকাও আছে। যে পোকাগুলা আমরা যদি অযাচিতভাবে মানে বিচার বহির্ভূতভাবে আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি, তাহলে এই বন্ধু পোকাগুলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন দেখা যায় যে যেহেতু কম্পিটিশন থাকে না, তখন সেকেন্ডারি পেস্ট আউটব্রেক হয়ে যায়, সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং আমাদেরকে ওই বালাইনাশক দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কখন দেব, কোনটা আমাদের জন্য বেশি ক্ষতিকর, কারা আমাদের জন্য বন্ধু পোকা, তাদেরকে কীভাবে সেভ করা যায়। সেই জন্য আমাদের বিভিন্ন গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, আমরা বলি ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা চেষ্টা করব যে জি। তাদেরকে বাছাই রেখে আমাদের বালাইনাশক ব্যবহার। জি, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বেশি স্প্রে করলেই সবসময় বেশি লাভ হয়, ডেফিনেটলি না, কথাটা ঠিক ডেফিনেটলি না, বরং ক্ষতিই হয়ে থাকে। উল্টো ক্ষতিও হতে পারে। জি, প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব, তাহলে বিকল্প কি? শুধু কি বালাইনাশক? আমি এই প্রশ্নের উত্তর নিব বিরতির পরে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর ভেট কেয়ার ল্যাবস অ্যান্ড পেট ক্লিনিক্স। ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের। আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর ভেট কেয়ার ল্যাব অ্যান্ড পেট ক্লিনিক্স। আপনারা দেখছেন বালাইনাশক প্রয়োজন নাকি অতি নির্ভরতা। তো বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরে আসি। তো আপনার কাছে যে কোশ্চেন করেছিলাম বিরতির আগে, যে এই যে বললেন যে উপকারী পোকামাকড়ও আমাদের রক্ষা করতে হবে, বালাইনাশকও ব্যবহার করতে হবে, অপকারী পোকাও নষ্ট করতে হবে, আবার উপকারীগুলোকেও রাখতে হবে। তো উনি বললেন, কিন্তু এটার বিকল্প কি? কি করলে আমরা মানে এর থেকে বের হইতে পারবো? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আধুনিক কৃষি ক্ষেত্রে উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু বালাইনাশকের ব্যবহার কমিয়ে দিচ্ছে এবং এর পরিবর্তে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের দিকে তারা সমন্বিত বালাই ম্যানেজমেন্ট দিকে নজর দিচ্ছে। এর জন্য প্রথম যেটা দরকার, আমাদের উন্নত ভালো মানের বীজ, এবং আমরা সঠিক সময়ে এই কৃষিকাজ করব এবং প্রয়োজনে যে ফেরোমন ফাঁদ সেটা ব্যবহার করব, অনেক সময় আলোর ফাঁদ, এবং ক্ষেত্র বিশেষে এটা যদিও লার্জ স্কেলে সম্ভব না, আমরা জৈব যে কৃষি সেই দিকে ধাবিত হব। এবং সেই সাথে প্রয়োজনের যতটুকু দরকার আপনার কন্ট্রোল ওয়েতে আমরা বালাইনাশকটাও ব্যবহার করতে পারি। সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বালাইনাশকের পরিবর্তে, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ এবং এগুলি মেইনলি রাসায়নিক উপাদান এবং এগুলি ক্ষতিকর প্রভাব আছে, যে ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে এই কৃষি কাজগুলি করতে পারি সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যে উপকারী যে পোকামাকড়, তাদেরকে সংরক্ষণ করে যেন আমরা এই কৃষি বালাইনাশক ব্যবহার করতে পারি। এতে আমাদের খরচ কমবে এবং ঝুঁকির পরিমাণটাও কমে আসবে। ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানুল হক, আপনার কাছে এবার জানতে চাই, বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বেশি কোন ফসলগুলোতে বালাইনাশকের অতি নির্ভরতা বেশি দেখা যায়? বাংলাদেশে একটা জিনিস যে উচ্চ ফলনশীল যেগুলো বলি, অ্যাজ ওয়েল অ্যাজ উচ্চ মূল্যের কিছু সবজি আছে, যেগুলোর ক্ষেত্রে আমাদের দেশীয় ফার্মাররা তারা বালাইনাশক যত্রতত্র ব্যবহার করে থাকে। যেমন আছে বেগুন,
স্পেশালি রোজার মধ্যে এটার চাহিদা খুবই বেড়ে যায়। টমেটোটা সবসময় চাহিদা থাকে, মরিচ, শসা, বাঁধাকপি, ফুলকপি, এমনকি ব্রোকলি। তো এই সমস্ত নিত্য চাহিদার যে সমস্ত সবজি আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে এবং স্পেশালি বিভিন্ন ধরনের ফ্রুটস, আম, লিচু, কলা, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বালাইনাশকের ব্যবহারটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে কিছু সচেতনতা অলরেডি এসেছে যে আমের ক্ষেত্রে ব্যাগিং সিস্টেম, পেয়ারের ক্ষেত্রে প্রায় ব্যাগিং সিস্টেম এটা চলে আসছে যে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য। তা আমরা যদি এই জিনিসগুলো আরও সচেতন কৃষককে করতে পারি, আমরা যদি ঘন ঘন স্প্রে না করে, কারণ এই খাবারগুলো অনেকে খায়, সালাদ হিসেবে খায়, সুতরাং আমাদেরকে এখানে বেশি পরিমাণ সচেতন হতে হবে। আর স্পেসিফিক আমরা জানি যে কিছু কিছু ফ্রুট ফ্লাইয়ের কথাই বলি বা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড বলার বলে, এটা ট্রিমেন্ডাসলি আপনার রেজিস্ট্যান্স হয়ে গেছে আমরা অযাচিতভাবে বালাইনাশক ব্যবহারের ফলে। সুতরাং আমরা মাত্রাতিরিক্ত এবং প্রয়োজন ছাড়া, আসলে অনেক সময় আমরা প্রয়োজন ছাড়াই ব্যবহার করে থাকি। বেগুন গাছে হয় নাই, তারপরেও আমরা দিচ্ছি যেন ভবিষ্যতে না লাগে, এবং এগুলার কালার এবং শেপগুলোকে ভালো করার জন্য আমরা দিচ্ছি। সুতরাং ভোক্তা হিসেবে আমাদেরও একটু সচেতন হতে হবে যে পেস্টিসাইড কম ব্যবহারকৃত ফল ফসল আমাদের নিতে হবে। জি, ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব যে আমরা অনেক সময় কৃষককেই দায়ী করি, কিন্তু কৃষকের বাস্তবতা কি? কেন তারা বেশি স্প্রে করেন? অলরেডি বলছেন, এরপরও আসলে আমাদের দেশের বেশিরভাগই কৃষি হচ্ছে প্রান্তিক চাষি। তাদের ফসল এবং তাদের ফল ফসলে যেগুলো তারা চাষ করে থাকে এটা তাদের জীবিকার একমাত্র মাধ্যম। সুতরাং তাদের জীবন জীবিকা, পারিবারিক ব্যয় নির্বাহ করার একমাত্র উপকরণ এখান থেকে তারা পেয়ে থাকে। সুতরাং এই প্রান্তিক চাষিরা একটু রিস্ক নিতে চায় না, তারা অযাচিতভাবেই না, পার্শ্ববর্তী মানুষ যখন পেস্টিসাইড অ্যাপ্লাই করে তখন সে প্রণোদিত হয়, সে দোকানে যেয়ে জিজ্ঞেস করে কোন পেস্টিসাইডটা আমরা ব্যবহার করব, সেটা রেসিডুয়াল টক্সিসিটি কীরকম, এমআরএর কেমন, সেটা চিন্তা না করেই সে চিন্তা করে যে ডেড বাগ ইজ দ্য বেস্ট বাগ, আমি পেস্ট মরলেই আমার জন্য ভালো হবে। যেহেতু এই সমস্ত মানুষগুলা কৃষি ঋণ নেয়, আশেপাশের মানুষ থেকে তারা লোন নিয়ে থাকে, সুতরাং তারা লোকসান গুনবে এই চিন্তাটা তারা করতে পারে না। সেই জন্যই তারা প্রিকশন হিসেবে এই ঝুঁকি নিতে চান না বলেই অযাচিতভাবে তারা পেস্টিসাইড স্প্রে করে। আমাদের কথা যে বেশি স্প্রে করে বেশি ফলন সবসময় আসবে না, অনেক সময় ক্ষতিকারকও হতে পারে। এই ব্যাপারে আসলে আমাদের দরকার সরকারি পর্যায়ে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এদের সচেতন করা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা, প্রয়োজনে তাদেরকে ভর্তুকির ব্যবস্থা করা। জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শোয়েব। আপনার কাছে আসছি যে একজন সাধারণ মানুষ বাজার থেকে ফল সবজি কিনে কিভাবে ঝুঁকি কমাতে পারেন? অ্যাকচুয়ালি কোনো ফল বা সবজিতে পেস্টিসাইড আছে কিনা সেটা একজন সাধারণ মানুষ সহজে বুঝবে না। এটার জন্য পরীক্ষাগারে পরীক্ষা অবশ্যই করতে হবে। এটা পৃথিবীর যে কোনো দেশের জন্যই প্রযোজ্য, উন্নত অনুন্নত। একজন সাধারণ মানুষের জন্য আমাদের যেটা করা উচিত, যেটা উন্নত বিশ্বে ওনারা বলে যে আমাদের প্রবহমান পানিতে ওই যে সবজি অথবা ফলটা ধুয়ে নিতে হবে, একই বাস্কেটের মধ্যে না চুবিয়ে, কারণ ওই পানিটা তো আপনার দূষিত হচ্ছে। আপনার ট্যাপের নিচে আমরা করতে পারি। অনেকে বলে থাকেন যে ওই যে আমরা যদি 2% সল্টের পানির মধ্যে দিয়ে তারপরে ওইখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, অথবা সিরকা 5% সিরকা, সেটার দিকেও খেয়াল রাখতে হবে আমরা যেন অনেক বেশি সময়, মনে করেন যে 5 মিনিট বা 7 মিনিট রাখতে পারি। এর বেশি যদি রাখি, প্রত্যেকটি ফল বা সবজিতে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, ভিটামিন আছে, সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু সংযোজন করতে চাই আজ আগের ডিসকাশনে, যে কৃষকরা অবশ্যই আপনার পেস্টিসাইড মাত্রা অতিরিক্ত ব্যবহার করে, কারণ তারা উৎপন্ন করতে চায় এবং সরবরাহ করতে চায়। কারণ আমরা যারা ভোক্তা তারা আমরা চাই যে চকচকে খুব দেখতে সুন্দর ফল বলি বা সবজি যেন ব্যবহার করি। এই যে প্র্যাকটিস, এটাও আমাদের একটু দূর করা দরকার। কারণ এবং এই জিনিসটাও, তথ্যটাও আমি বিদেশি যারা আপনার এক্সপার্ট আছে ওনাদের পরামর্শেই সত্যিকার অর্থে আমি মেসেজ হয়তো দিচ্ছি, যে সেটা হচ্ছে যে শুধু এটার দিকে খেয়াল করলেই হবে না আর কি। হ্যাঁ, এই জন্য কৃষকরা চায় যে যত বেশি পেস্টিসাইড ব্যবহার করি এবং
ফলটা যেন চকচকে, খুব চকচকে, মসৃণ, দেখতে সুন্দর, সুন্দর। মসৃণ, এইগুলো যেন উৎপন্ন করে এবং সরবরাহ করে। তার মানে আমাদের ভোক্তার উপরে বেশি জি, তাদেরও কিছুটা সতর্ক থাকতে হবে। সতর্কতা খুবই অবলম্বন গুরুত্বপূর্ণ করতে হবে। ভোক্তা। ধন্যবাদ। এবং আরেকটা যেটা, ওই ফলটা অবশ্যই ওই যে বাইরের যে স্কিন সেটা ছড়িয়ে তারপরে খেতে হবে, এটাও মাস্ট। ধুয়ে নিবে যেমন, তেমন স্কিনটাও আপনার জি জি, আলাদা করে ধন্যবাদ আপনাকে। অর্থাৎ হ্যাঁ, ভয় না পেয়ে সচেতন হওয়া বেশি জরুরি আমাদের। তো অতিরিক্ত রেসিডিউ থাকলে মানুষের কী ধরনের স্বাস্থ্যযোগী হতে পারে, সহজ ভাষায় যদি বলেন। জি, অ্যাকচুয়ালি পেস্টিসাইড মানে কিন্তু বিষ, আর আমাদের দেশে এবং বিশ্বে বিভিন্ন দেশে, এবং এগুলি আবার ডিপেন্ড করতেছে স্ট্রাকচারের উপর। এক এক পেস্টিসাইড, আমরা অর্গানোক্লোরিন পেস্টিসাইডের কথা জানি, পাইরেথ্রয়েড, কার্বামেট, অর্গানোফসফরাস। সো ডিপেন্ডিং অন দ্য পেস্টিসাইড, এগুলোর এফেক্ট, এগুলোর যেমন তাৎক্ষণিক এফেক্ট আছে, ইকুইড এফেক্ট এবং লং টাইম। তাৎক্ষণিক এফেক্ট যেমন বমিটিং হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, আপনার চোখের সমস্যা হতে পারে। আর লং টাইম যেমন কিডনি প্রবলেম হতে পারে, এখানে লিভারের প্রবলেম হয়, স্নায়ুবিক প্রবলেম, এবং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ এই পেস্টিসাইডের মাধ্যমে হয়ে থাকে। এবং ডিপেন্ডিং অন স্ট্রাকচার, বিভিন্ন ধরনের যেহেতু পেস্টিসাইড আছে, আপনার ইনফার্টিলিটিও দেখা দেয়, বিশেষ করে ডিডিটি, দীর্ঘমেয়াদী এই প্রবলেমটা হতে পারে। এখন আবারও আমি একটু, যেহেতু আমরা একটু আলোচনা করছি সবার জন্যই, শুধু কনজিউমার এফেক্টেড হচ্ছে খাওয়ার পর সেটা না, যদি মাত্রা থাকে, যারা পেস্টিসাইড ব্যবহার করে, বিশেষ করে কৃষক যারা, তাদের কথাটা কিন্তু আমরা বেশি আলোচনা করি না। তাদের ব্যাপারটাও চিন্তা করতে হবে, যে অকুপেশনাল যে হ্যাজার্ড এই পেস্টিসাইডের মাধ্যমে, সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, যে তারা যেন এক্সপোজ আপনার কম হয়, এবং তাদের জন্য ওই যে আমাদের সায়েন্টিফিক্যালি যে আপনার প্রোটেকশন, সেই প্রোটেকশন তারা যেন নেন। ধন্যবাদ আপনাকে, ডক্টর আসমানুল হক স্বপন। আপনার কাছে আসবো যে বালাইনাশকের ভুল ব্যবহার কি রপ্তানি ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, সংক্ষেপে যদি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সবার আগে বাংলাদেশ। আমাদের এই সাবসিস্টেন্ট কৃষিকে যদি বাঁচাতে চাই, আমাদের ডেফিনেটলি আমাদের রপ্তানির দিকে তাকাতে হবে। কারণ আমাদের অনেক, প্রতি বছরে আলু হচ্ছে, প্রচুর আম হচ্ছে, লিচু হচ্ছে। সুতরাং এই সারপ্লাস যে প্রোডাকশন আছে, আমরা যদি এটা বিদেশে রপ্তানি করতে চাই, তা আমাদেরকে অবশ্যই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেসিডিউর লিমিটটাকে ঠিক রাখতে হবে। বিদেশ একটা জিনিস খুব ভালো মতো দেখে নিবে, সেটা হচ্ছে যার রেসিডিউর লিমিট তাদের এক্সপেক্টেড লেভেলের নিচে আছে বিলো আছে কিনা। সুতরাং আমাদেরকে এর বিকল্প নাই, সেফ ফুড প্রোডাকশনের দিকেই যেতে হবে। আমি আপনাকে প্রফেসর ডক্টর মোশাররফ আপনার কাছে আসবো, সেটা হলো যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে পাঁচটি স্পেসিফিক কী ধরনের পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? জি, একেবারে পয়েন্ট আকারে আমি যেটা মনে করি, ওই যে কৃষকদেরকে আপনার প্রশিক্ষিত করতে হবে এবং তাদেরকে অবহিত করতে হবে যে এই যে বালাইনাশক মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য যে এগুলি ক্ষতিকর, এবং এগুলি মাত্রা অতিরিক্ত যদি ব্যবহার করা হয় এবং নিয়মের বাইরে যদি ব্যবহার করে, তাহলে এগুলির ক্ষতি আছে। এবং আমাদের অবশ্যই প্রি হারভেস্ট ইন্টারভেল অবলম্বন করতে হবে, এবং এর সাথে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এবং আমাদের রেজিস্ট্রেশনকৃত পেস্টিসাইড, এবং অবশ্যই বিশেষজ্ঞ যারা আছেন, যারা আপনার এগ্রিকালচার এক্সটেনশনে কর্মকর্তাবৃন্দ আছেন, ওনাদের পরামর্শ অনুসারে যে কোনো জায়গা থেকে যেন ওনারা না নেয়। এবং যখন পেস্টিসাইড বিদেশ থেকে আমদানি করা হবে, এগুলি অবশ্যই যেন সার্টিফিকেট রেজিস্টার্ড হতে হয়, আপনার ওইখানে ফ্রি ফ্রম অল কাইন্ড অফ হেভি মেটালস এবং আদার হ্যাজার্ড রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। কারণ কোনো বিদেশি প্রতিষ্ঠান থেকে যখন আমরা আমদানি করব, WTO নীতি অনুসারে অবশ্যই তারা যদি সঠিক মানের না দেয়, তাহলে আমাদের এই ব্যাপারে আপিল করার সুযোগ আছে। জি, প্রফেসর ডক্টর আসমানুল হক স্বপন, আপনার কাছেও একই প্রশ্ন করবো আমি। আপনার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি। আমি মনে করি যে আমাদের প্রান্তিক চাষিদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করা এটা খুবই দরকার, যে কৃষি ঋণ এবং এর কি বলা যায় ইন্স্যুরেন্স ব্যবস্থা একটা করা, যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ আমরা ক্লাইমেটিক হ্যাজার্ডের মধ্যে রয়ে গেছি। সুতরাং এরপরে আসবে প্রশিক্ষণ। আমরা এই ওষুধ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের খুব ভালো মতো হাতে কলমে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল আমাদের করাতে হবে। মাঠ পর্যায়ে যেন তাৎক্ষণিকভাবে কৃষি পরামর্শ দেওয়ার, পোলট্রি এবং ভেটেরিনারি এর ক্ষেত্রে এইরকমভাবে কিছু স্যাটেলাইট ক্লিনিকের ব্যবস্থা করা সারা দেশব্যাপী আমাদের থাকতে হবে। আর
আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্টের মাধ্যমে সমন্বিত বালাইনাশক বালাই ব্যবস্থাপনা করতে হবে, এর মাধ্যমে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অ্যাজ ওয়েল অ্যাজ এ ট্রেসিবিলিটি। আমি কবে দিলাম, কিভাবে দিলাম, কখন দিলাম, তার যদি একটা ডেডলাইন থাকে, তাহলে ভোক্তা পর্যায়ে আমরা যদি চেইন অফ সেফ ফুড আমরা যদি করতে পারি, তাহলে আমরা ভোক্তারা এই জিনিসটাকে বেশি পারচেস করে একটু বেশি দামে হলেও আমরা কৃষকদেরকে প্রণোদনা দিতে পারি। জি, আপনাদের কনজিউমার ডিমান্ড এটা মারাত্মকভাবে হেল্প করবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার, বালাইনাশক শত্রু নয়, আবার বন্ধু নয়। তো ফসল রক্ষায় এর প্রয়োজন আছে, কিন্তু সেটি হতে হবে সঠিক মাত্রায়, সঠিক সময়ে এবং বিজ্ঞানভিত্তিক উপায়ে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু কৃষকের দায়িত্ব নয়, এটি কৃষক, বিজ্ঞানী, সরকার, বাজার ব্যবস্থা এবং ভোক্তাদের সবার দায়িত্ব। দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তার বাস্তব ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার অন্য কোনো বিষয় নিয়ে একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।